বাংলাদেশে জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছে, যে অভ্যুত্থানে অসাধারণ আত্মত্যাগ আমরা দেখেছি। ১৬০০-র উপর তরুণ, তাজা প্রাণ, শিশু, নারী, বৃদ্ধ, বাঙালি, আদিবাসী, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকল স্তরের মানুষ এই লড়াইয়ে প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, চোখ হারিয়েছেন। আমাদের দেশের নাগরিকরা যারা প্রবাসে থাকেন তারাও বিরাট আকারে ভূমিকা রেখেছে। এবং আমরা তো দেখেছি যে প্রবাসে মিছিল করতে গিয়ে তারা এমনকি গ্রেফতারও হয়েছেন। এইরকম একটা অসাধারণ যে জাগরণ ঘটেছে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, মানুষ আশা করে এইবার তাদের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আবারও একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা যাতে বেহাত না হয়। 1971 সালে একটা রক্তক্ষয়ী সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশ পত্তন করেছি। লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, কিন্তু মানুষের যে আশা সেটা বেহাত হয়ে গেছে, স্বপ্ন বাস্তবায়ন হয়নি। ৭২ সাল থেকে এইখানে সাংবিধানিকভাবে এমন একটা ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে যেখানে সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। তিনি জবাবদিহির ঊর্ধ্বে, তিনি সংবিধানের ঊর্ধ্বে, এবং সেটাই ৫৪ বছর ধরে আমরা দেখেছি। একটা নির্বাচন পর্যন্ত আয়োজন করা যায় না, তত্ত্বাবধায়ক ব্যবস্থা তৈরি করা হয়, আবার ওইটাকেও দখল করার চেষ্টা করা হয়। শেষে তত্ত্বাবধায়ক সবকিছু বাতিল করে দিয়ে জমিদার তন্ত্র কায়েম করা হয়েছে, ফ্যাসিবাদী একটা শাসন কায়েম করা হয়েছে। এর কোনো তুলনাই পৃথিবীতে পাওয়া মুশকিল। নানান দিক থেকে যত রকম নিয়ন্ত্রণমূলক একটা ব্যবস্থা, সেগুলোর থেকে পদ্ধতি ধার নিয়ে সব কিছুর একটা মিশেল তৈরি করে এই শেখ হাসিনা ১৫ বছর ধরে শাসন চালিয়ে গেলেন। এবং তখন তার পলিসি কি ছিল? দেশের মানুষকে বিভাজন করো, যারা বিরোধিতা করবে তাদেরকে শত্রু হিসেবে আখ্যায়িত করো। আমরা এই সমস্ত কিছু মোকাবেলা করে এই অভ্যুত্থান বিজয়ী হয়েছে। কিসের জন্য? বাংলাদেশটা যাতে ওই যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, যেটা ৫৪ বছরে বাস্তবায়িত হয়নি, যেটা আবার জুলাইয়ে এসে অভ্যুত্থানে নতুন করে মানুষের স্বপ্ন আকারে এসছে, সেই স্বপ্নটা যাতে বাস্তবায়িত হয়। একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেই বাংলাদেশে নাগরিকরা ক্ষমতার কেন্দ্র হবে, সত্যিকার রিপাবলিক হবে। রিপাবলিক মানেই হচ্ছে নাগরিকদের হাতে, জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত। জনগণের প্রতিনিধি যারা নির্বাচিত হবেন তারা রাষ্ট্র পরিচালনা করবেন, সে কারণে সেটা গণতান্ত্রিক রিপাবলিক। কিন্তু এই প্রতিনিধিরা জনগণকে ছাপিয়ে যেতে পারবেন না, জনগণের অধীনস্থ থাকবেন, জনগণের কাছে জবাবদিহি করবেন। এইটাই হচ্ছে গণতান্ত্রিক একটা রিপাবলিকের বৈশিষ্ট্য, যেটার উল্টোটা বাংলাদেশে করা হয়েছে। আমরা ভোট দিয়ে কাউকে নির্বাচিত করি অথবা না করি, তারা নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করে অথবা না করেও আমাদের প্রভু বনে গিয়েছিলেন, জনগণের উপরে ছড়ি ঘুরিয়েছেন, তাদের উপর অত্যাচার, খুন, গুম, মামলা হামলা দিয়ে একেবারে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে। আর এই সব কিছু করা হয়েছে মূলত সম্পদ লুট করার জন্য। দেখবেন কোন স্বৈরাচারী সরকার সম্পদ লুট না করে তারা থাকেনি, সবাই সম্পদ লুট করেছে। এবং এই কি পরিমাণে সম্পদ লুট করা যায় সেটা আমরা এই ১৫ বছরে দেখলাম। একটা কমিশন গঠিত হয়েছিল শ্বেতপত্র করার। $234 বিলিয়ন এই দেশ থেকে লুট হয়ে পাচার হয়ে গেছে। $234 বিলিয়ন, যেখানে আনুষ্ঠানিকভাবে বলা হয় $460 বিলিয়ন অর্থনীতি, অর্ধেকের বেশি নাই। তো এইভাবে লুটপাট করার জন্যই একটা ভয়ঙ্কর ফ্যাসিস্ট শাসন তারা চাপিয়ে দিয়েছে। তো আমরা কি সেটাই আবার ফেরত চাইছি? না, আমরা সেটা ফেরত চাই না। ফেরত চাই না বলে আমাদেরকে গণতান্ত্রিক পথ নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন সফল হওয়ার পরে, আমাদের এই অভ্যুত্থান যখন সফল হলো, বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তরের অনেক বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি হলো, তখন সেই কাজে মনোযোগের বদলে এইটার ক্রেডিট নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। এখন তো এটা প্রায় দলীয়করণ করার একটা চেষ্টা। একদল তো এটার একমাত্র তারাই এই অভ্যুত্থান করেছেন। এখানে যে জনগণের একটা অবদান আছে, দেশের সমস্ত রাজনৈতিক দল শ্রেণী পেশার অবদান আছে, সেইটা মনে হয় আর খুব বেশি স্বীকৃত স্বীকার্য ব্যাপার হিসেবেই থাকে না।
এবং এইটার সাথে প্রবণতা আমরা খুঁজে পাই ৭২ সালের প্রবণতা, যেভাবে আমরা দেখেছি যে একটা পুরো মুক্তিযুদ্ধকে একটা দল দখল করে নেওয়ার চেষ্টা করেছে এবং তার পরিণতিগত আমরা ৫৪ বছর ধরে দেখেছি। কাজে এই ধরনের চেষ্টার মধ্যে গণতান্ত্রিক পথ নেই। গণতান্ত্রিক পথ হচ্ছে সকলকে নিয়ে, যেহেতু সকলে মিলে এই অভ্যুত্থান সফল হয়েছে, কাজেই সকলকে নিয়েই এগিয়ে যাওয়ার কাজটা করা। আমরা দেখতে পাচ্ছি যে ৫ই আগস্টের পরেও আবারও বিভাজন তৈরির খেলা চলছে। এর আগে একভাবে বিভাজন হয়েছে, এখন আরেকভাবে বিভাজন হচ্ছে, নানানভাবে লেবেল আটা হচ্ছে, ট্যাগিং করা হচ্ছে। এই সব প্রবণতা ফ্যাসিস্টদের প্রবণতা, এবং তারা এই সব প্রবণতা করে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এখনো এই একই ধরনের পদ্ধতি ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন দল বিভিন্ন মত ধারণ করবে, এটাই স্বাভাবিক। আর অন্য একটি দলের সাথে যদি আমার মত না মেলে, সেই দলের সমালোচনা করার অধিকার আছে, কিন্তু বিশেষভাবে ট্যাগিং করে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা, এইটা আজকে যে রূপ নিচ্ছে সেটা পুরনো ফ্যাসিবাদের নানান কায়দা কানুনকে জাগিয়ে তোলার একটা চেষ্টা হিসেবেই আমাদের দেখতে হবে। কাজে আমাদের এই সব প্রবণতা পরিহার করতে হবে। আমাদেরকে যেতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে গেলেই আমাদের বাংলাদেশের লক্ষ্য হচ্ছে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যেটা গণতান্ত্রিক হতে হলে তাকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করার ব্যবস্থা থাকতে হবে। জবাবদিহি করার ব্যবস্থা আমরা যদি চাই, তাহলে ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে, সেটাই মূল লক্ষ্য। সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগগুলো নিয়েছেন, বিশেষভাবে কমিশন গঠন করা, যেটার প্রস্তাব আমরা শুরুতেই করেছিলাম, সেই কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাব দিয়েছে। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই তাদের মতামত প্রায় দিয়ে দিয়েছে। আমরাও আগামীকাল আমাদের মতামত দেব, এবং এইভাবে সকলের মতামতের মধ্যে আমরা দেখব যে কোথায় আমরা সবাই সর্বসম্মত হয়েছি, একমত হতে পেরেছি, কোন বিষয়গুলোতে দ্বিমত আছে, কোনগুলোতে আংশিকভাবে একমত হতে পেরেছি। আমরা আলাপ আলোচনা চালাবো এবং তার মধ্যে দিয়ে আরো বেশি একমত হওয়ার চেষ্টা করবো, এবং যতগুলো বিষয়ে আমরা একমত হতে পারবো সেটাই তো একটা জাতীয় সনদ হবে। যেসব বিষয়ে দ্বিমত থাকবে সেগুলো নিয়ে অধিকতর জনমত আমাদের তৈরি করতে হবে, এবং শেষ পর্যন্ত নির্বাচনে জনগণের অংশগ্রহণের ভিত্তিতে কোনগুলো বাস্তবায়ন হবে সেটা নির্ধারিত হবে। যেগুলো একমত হয়েছে সেগুলো জাতীয় সনদ আকারে আমাদের অঙ্গীকার তৈরি করা দরকার, যে আগামী পার্লামেন্ট, আগামী জাতীয় সংসদ এই সমস্ত সংস্কার কাজগুলো সম্পন্ন করবে। তাহলে নির্বাচনের আগে অনেকগুলো সংস্কার সম্পন্ন করে ফেলা যায় যেগুলো নির্বাহী আদেশে সম্ভব, কিন্তু মৌলিক কাঠামোগত সংস্কার, সংবিধান সংস্কার, এটা একটা নির্বাচনের মধ্যে দিয়ে করতে হবে। আগামী নির্বাচন সে কারণে একই সাথে যেমন জাতীয় সংসদ নির্বাচন সরকার গঠন করবে, একই সাথে সেটা সংবিধান সংস্কারের নির্বাচন। এখন সংবিধান তো সংস্কার কথা বলা হয়েছে, নতুন সংবিধান লেখার প্রস্তাব কি সরকার দিয়েছে? সংবিধান সংস্কার কমিশন একটা সংস্কারের প্রস্তাব দিয়েছে। কাজেই গণপরিষদ যে কারণে করা হয়, একটা নতুন সংবিধানের ম্যান্ডেট জনগণ একটা সংসদকে দেয়। এখন যেহেতু সংস্কার করাই লক্ষ্য হিসেবে ঠিক হয়েছে, সেই কারণে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন করলে জনগণ ম্যান্ডেট দিচ্ছে আগামী সংসদকে যে তারা এই সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে, এবং এটা জনগণের অভিপ্রায় ইচ্ছা আকারে প্রকাশিত হবে। ফলে ভবিষ্যতে আদালত এটাকে সুরক্ষা দিবে, কেননা সংস্কারকৃত সংবিধানটি জনগণের ইচ্ছার প্রকাশ। এটাকে প্রশ্ন করা আদালতের কাজ না, আদালতের কাজ এটাকে ডিফেন্ড করা অভিভাবক হিসেবে। যেভাবে গণপরিষদের তৈরি করা সংবিধান আদালত সুরক্ষা দেয়, সেই জায়গাটা আজকে বাংলাদেশে আসা দরকার। ফলে আমরা যেহেতু সংবিধান সংস্কার করছি, সকলেই সংবিধান সংস্কারের প্রস্তাব দিচ্ছে। আগামী সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন একদিকে যেমন সরকার গঠন করবে, অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদের কাজটিও সম্পন্ন করবে। কাজেই সেইটাকে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে আখ্যায়িত করা দরকার। এই কাজ যখন এগিয়ে চলছে, আমরা তখন দেখছি সেনাবাহিনীকে একটা মুখোমুখি দাঁড় করিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এই অস্থিরতার উদ্দেশ্য কি? এই অস্থিরতা দিয়ে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া কি লাভবান হচ্ছে? কাজেই আমরা প্রত্যেক পক্ষকে আহ্বান জানাই, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা চলছে, আগামী নির্বাচন পর্যন্ত এই প্রক্রিয়াটা যাতে যথার্থভাবে এগোয়,
এবং একটা গণতান্ত্রিক উত্তরণে আমরা সবাই মিলে যেতে পারি, সেই দায়িত্বশীল আচরণটি আমাদের করা দরকার। এমন কোনো ভূমিকা নেওয়া ঠিক হবে না যাতে গণতান্ত্রিক প্রক্রিয়াই ব্যাহত হয়। আমাদের স্টেক হোল্ডারদের সাথে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেইখানে একটা ঐক্যমতের জায়গা আমাদের পৌঁছাতে হবে। কেউ কাউকে কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নাই। একটা অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক সিদ্ধান্ত যা কিছু হবে সেগুলো তো প্রকাশ্যেই হচ্ছে। আলাপ আলোচনায় যে কোনো প্রস্তাব যে কোনো জায়গায় উঠতে পারে, কিন্তু সেই সব প্রস্তাবে কে কি অবস্থান নেবে তার প্রকাশ্য জায়গা আছে। আমরা যেমন আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এই যে জুলাই আগস্ট সহ 15 বছরে যে গুম খুন হত্যাকাণ্ড, নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে, লুণ্ঠন হয়েছে, সেটার জন্য আওয়ামী লীগের নেতা কর্মী শেখ হাসিনা সহ যারা দায়ী, যারা রাষ্ট্রযন্ত্রের মধ্যে এই সমস্ত অপতৎপরতা চালাতে সাহায্য করেছে আওয়ামী লীগকে, তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। কেবল তাদেরকে নয়, দল হিসেবে আওয়ামী লীগ, এই হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগের কতটুকু সেটাও বিচারের আওতায় আনতে হবে। তার জন্য আইন প্রণয়ন করতে হবে। তারপরে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক হবে। এইভাবে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে গিয়ে কোনো বিচার ছাড়া তারা যেন কিছুই হয়নি এরকম একটি অবস্থা নিয়ে তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে, সেটা তো জনগণ গ্রহণ করে না। কাজেই আমাদেরকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, ন্যায় বিচার হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একেবারে প্রাথমিক ভিত্তি। যে সমাজের ন্যায় বিচার নেই সেখানে গণতন্ত্র হতে থাকতে পারে না। এই যে হত্যাকাণ্ড, আমরা যেমন 1971 সালে হত্যাকাণ্ডের বিচার চেয়েছি, যুদ্ধাপরাধের বিচার চেয়েছি, তেমনি জুলাই আগস্টের এই হত্যাকাণ্ডে আমাদের বিচার চাইতে হবে। এবং সেই বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক হবে। এর মধ্যে নির্বাচনের কাজ, এই যে সংস্কার প্রক্রিয়া, ঐক্যমত্য তৈরি এবং তার মধ্যে যত স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়, দ্রুত সেই জায়গায় যাওয়া দরকার এবং দ্রুত রোডম্যাপ তৈরি করা দরকার। আমরা সরকারকে বারবার বলেছি, অস্থিরতা অর্থনীতিতে প্রভাব ফেলবে, দেশে বিনিয়োগের সংকট আছে, আমরা দেখতে পাচ্ছি, যার ফলে কর্মসংস্থানের সংকট তৈরি হচ্ছে। এখন বিনিয়োগ, কর্মসংস্থান এগুলো তো স্থিতিশীলতার সাথে সম্পর্কিত। এই অর্থনৈতিক স্থিতিশীলতা আসে যখন রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়। বাংলাদেশের রাজনৈতিক গতিপোক যে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনে যাচ্ছে, এইটা সরকারকেই সুনির্দিষ্ট করে দিতে হবে। নির্বাচনের সংস্কার কোনো বিরোধী ব্যাপার নয়, এটা আমাদের নেতৃবৃন্দ বলেছেন। কৃত্রিমভাবে সংস্কার আর নির্বাচনকে একটা বিরোধের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। মনে হচ্ছে একদল সংস্কার চায়, নির্বাচন চায় না, আরেক দল নির্বাচন চায়, সংস্কার চায় না। অথচ আমাদের অঙ্গীকার দুটোই ছিল যে আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই, এবং নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার, তেমনি সংস্কারটা সম্পন্ন করতে, পূর্ণ করতেও নির্বাচন দরকার। কারণ জনগণের সম্মতি ছাড়া তো সংবিধান সংস্কার শেষ হবে না। কাজে এই যে জায়গা, সংস্কার এবং নির্বাচনকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সুস্পষ্ট রোডম্যাপ, ঈদের পরেই সুস্পষ্ট রোডম্যাপ মানুষ জানতে চায়। কাজেই সেই রোডম্যাপ রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, প্রত্যেক রাজনৈতিক দলেরই নিজস্ব বক্তব্য আছে। আমরা জনগণের কাছে যাই, জনগণ ঠিক করবেন তারা কাকে পছন্দ করবেন এবং কার উপর ভরসা রাখবেন, কাকে আগামী সংসদে পাঠাবেন, কাকে সরকার গঠনে তারা নির্বাচিত করবেন। আমাদের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, গণতান্ত্রিক ব্যবস্থা, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এটাও মনে রাখা দরকার যে আমরা এমন একটা ঐতিহাসিক পর্ব পাড়ি দিচ্ছি যেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করাটা আমাদের দায়িত্ব। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা নির্মিত হয়ে নাই, আমরা একটা ফ্যাসিস্ট ব্যবস্থা বদলে গণতন্ত্র করতে চাইছি। ফ্যাসিস্ট শাসক গিয়েছে, ব্যবস্থাটা পুরোপুরি বদল হয়নি। কাজে ফ্যাসিস্ট ব্যবস্থার বদলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের, এবং সেই ব্যবস্থার মধ্যে আমাদের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কাজেই রাজনৈতিক জায়গায় এই মুহূর্তে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে কর্তব্য, সেই কর্তব্যটা আমাদেরকে এক জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সম্পন্ন করতে হবে। সেই জাতীয় ঐক্যের জায়গাটা যাতে আমরা রক্ষা করি, না হলে
ঘরের ভেতরে কিন্তু শত্রু আছে, ফ্যাসিস্ট শক্তিরা আছে, তাদের বিদেশি দোসররা আছে, এবং তারা বাংলাদেশে এই সমস্ত অভ্যুত্থানকে নস্যাৎ করার, মানুষের বিপ্লবী অর্জনটাকে নস্যাৎ করার চেষ্টা করে চলেছে। বাংলাদেশকে হাজির করছে একটা জঙ্গি দেশ হিসাবে। এবং আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড যেভাবে কথা বলেছেন বাংলাদেশ সম্পর্কে, তার মানে এইভাবে একটা বাংলাদেশ সম্পর্কে একটা 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 চিত্র তৈরি করা হচ্ছে, এবং এইভাবে তৈরি করে বিশ্ব জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেইটা আমাদেরকে সম্মিলিতভাবে লড়াই করতে হবে, সেইখানে আমাদের কাজ আছে। আজকে বাংলাদেশে যারা এই ধরনের প্রচারণাকে সাহায্য করে, যেমন ধরুন মব আক্রমণের নামে আজকে মাজার আক্রমণ করা হচ্ছে কিংবা মেয়েদের উপর আক্রমণ করা হচ্ছে, এইগুলো বরং আমাদেরকে ষড়যন্ত্র হিসেবে দেখতে হবে। কারণ এইগুলো ওই ভারতীয় মিডিয়ার যে প্রচারণা কিংবা ভারতের শাসক দলের যে প্রচারণা সেটাকে সাহায্য করছে। কাজে সেই জায়গাতে আমাদের আজকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। কিন্তু আমরা সেখানেই দেখি অনেকের উস্কানি কাজ করছে। কাজেই জনগণকে আজকে সতর্ক থাকা দরকার। জনগণ আজকে যদি সতর্ক হন যে কোনটা বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জরুরি, সেটা বাদে বাকি যত রকম অস্থিতিশীলতা তৈরির চেষ্টা সেগুলি ষড়যন্ত্রের অংশ, সেইগুলো বিষয়ে সতর্ক থাকলেই হবে। বাংলাদেশের জনজীবনের কি পরিস্থিতি সেদিকে আমরা তাকাবো। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে নানান রকম কৃত্রিম বাস্তবতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেই বাস্তবতাগুলো কাজ করবে না। জনগণ আমাদের স্থির ঐক্যবদ্ধ থাকা দরকার, যে কোনো মূল্যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরিত হব।